শিক্ষার শিকড় তেতো কিন্তু ফল মিষ্টি। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 10-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার তোমাদের ভোল 2, যেখানে তোমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট শুরু করেছি, যেখানে আজকে আমরা মডেল 6 নিয়ে আলোচনা করব এবং এই মডেল 6-এ পার্ট 1 এবং পার্ট 2 দুটো ভাগ করে এই মডেলটি কমপ্লিট করব এবং এ বি সি ডি প্রত্যেকটা গ্রুপের কোশ্চেন আমরা সলিউশন দেখে নেব। তো এই ক্লাসটা পার্ট 1 কমপ্লিট হওয়ার পরেই 1 থেকে 2 মিনিটের মধ্যেই পার্ট 2 শুরু হবে এবং তার লিঙ্কটা তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশন বক্সের একেবারে প্রথমে পেয়ে যাবে। ওকে, তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করার আগে যারা এই ক্লাসে নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার। 10-এর জন্য সোম বুধ শুক্র, 9-এর জন্য মঙ্গল বৃহস্পতি শনি, ঠিক সকাল 7টাতে কেবলমাত্র ভৌত বিজ্ঞান বিষয়ের উপর তোমরা একটি করে ক্লাস পেয়ে যাবে। ওকে, তাহলে আজকে আমরা যেটি শুরু করব বললাম যে মডেল 6, যেখানে তোমাদের গ্রুপ এ অ্যান্সার দেওয়া রয়েছে বইতে, তবুও একটু আলোচনা করে নিই, কয়েক মিনিটের ব্যাপার। যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সেটি সংশোধন হয়ে যাবে এবং যদি কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে সেটা কিভাবে অ্যান্সার এসেছে সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ওকে, তাহলে প্রথম কোশ্চেন বলছে প্রদত্ত কোনটির জীবাশ্ম জ্বালানি নয়, সেটি গোবর গ্যাস। নেক্সট, বয়েলের সূত্রের পি লেখচিত্রটি হয় পি অক্ষের সমান্তরাল। তারপরে বলছে 4 মোল H2 এর সঙ্গে 2 মোল O2 এর বিক্রিয়ায় উৎপন্ন স্টিমের মোল সংখ্যা কত। এটা কিভাবে এসেছে তোমাদের এখানে ছোট্ট করে বলে দিই। বলছে H2 এর সঙ্গে O2, ওকে, মানে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া করা হয়েছে। তাহলে হাইড্রোজেন H2 প্লাস অক্সিজেন O2। হাইড্রোজেন বলছে 4 মোল, 4 দিলাম। অক্সিজেন বলছে 2 মোল, 2 দিলাম। এখান থেকে আমরা কি তৈরি করব, যে স্টিম তৈরি হয়েছে। স্টিম মানে জলীয় বাষ্প, যার সংকেত হয়ে থাকে H2O। এবারে এই বিক্রিয়াটি ব্যালেন্স করলে এদিকে হচ্ছে H 8টি রয়েছে, তাহলে অপরজিটে 8 করার জন্য আমরা 4 দিয়ে গুণ করলাম। আর এদিকে রয়েছে O 4টি অণু, এদিকে তাহলে O হয়ে গেল 4টি অণু। তাহলে আমরা H2O এর সামনে কত পাচ্ছি, 4। এটাই হচ্ছে মোল সংখ্যা আর আমাদের উত্তর হয়ে যাবে 4। নেক্সট, তাপীয় রোধের রাশিমালাটি হলো L/KA। নেক্সট, বিক্ষেপিত অবস্থায় কোন বর্ণের আলোর তীব্রতা সর্বনিম্ন, লাল। পরবর্তী, আলোর প্রতিসরণের ক্ষেত্রে কাঁচ থেকে বায়ু মাধ্যমে যাওয়ার সময় আলোক রশ্মির আপতন কোণ 0 ডিগ্রি হলে বিচ্যুতি কোণ হবে 0 ডিগ্রি। তারপরে বলছে তড়িৎ আধান সংক্রান্ত কুলমের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানই বিন্দু আধান হয়ে থাকে। নেক্সট বলছে পরিবাহীর রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পায়। নেক্সট, কোনো জীবাশ্মের বয়স ও বস্তুর প্রাচীনত্ব নির্ণয়ে ব্যবহৃত হয়ে থাকে কার্বন 14। নেক্সট, প্রদত্ত কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়, সেটি হয়ে যাবে তেজস্ক্রিয়তা। নেক্সট, কেলাস গঠনে একটি সোডিয়াম আয়ন কতকগুলি ক্লোরাইড আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে, সেটি 6টি। নেক্সট, প্রদত্ত কোনটির তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, সেটি হয়ে থাকবে কার্বন টেট্রাক্লোরাইড। নেক্সট, ওলিয়ামের সংকেত কি, H2S2O7। নেক্সট, তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয় তড়িৎ বিজারণ পদ্ধতি। নেক্সট, সমগণীয় শ্রেণীর যৌগগুলির মধ্যে আণবিক সংকেতের পার্থক্য হয়ে থাকে অপশান ডি CH2।
এখন আমরা মোটামুটি গ্রুপ এ খুব সুন্দরভাবে কমপ্লিট করলাম। এরপরে গ্রুপ বিটা নিয়ে আলোচনা করব, যেখানে প্রথম কোশ্চেন বলছে গ্রিন হাউস গ্যাসগুলিকে, এই গ্যাসগুলোর নাম দেওয়া রয়েছে, বলছে এদের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাতে বলছে। এখানে তাহলে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে নেব। NO2 সব থেকে কম এবং CFC একটু বেশি হয়ে থাকে, এরপরে গেট লেস দেন CH4 লেস দেন CO2 লেস দেন H2O। নেক্সট বলছে একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম বলো। এটি পেট্রোল, ডিজেল বা আমরা প্রত্যেকে বাড়িতে যেটা ব্যবহার করতাম আগে, কেরোসিন, এগুলো লিখে নেব। পেট্রোল, ডিজেল এইসব হয়ে যাবে। নেক্সট বলছে একটি চিরাচরিত পুনর্বিকিরণযোগ্য শক্তির উদাহরণ দাও, যেটা আমরা এখন বেশিরভাগ বাড়িতে লক্ষ্য করা যায়, যেটা সৌরশক্তি। সৌরশক্তি হয়ে যাবে। এছাড়া রয়েছে জলশক্তি, বায়ু শক্তি। ওকে, এই সব শক্তি আমাদের এই সব জায়গাতে বিশেষ ব্যবহার হয় না। এই জলশক্তিটা পাহাড়ি অঞ্চলে ব্যবহার হয়ে থাকে এবং বায়ু শক্তিও পাহাড়ি অঞ্চলে ব্যবহার হয়, এবং বায়ু শক্তিকে সমুদ্র সৈকতেও কাজে লাগানো হয়ে থাকে। তারপরে নেক্সট ভিটি সমান 1+1/273 V0 সমীকরণে 1/273 ভগ্নাংশটিকে কি বলা হয়ে থাকে? একে বলা হয়ে থাকে স্থির চাপে গ্যাসের প্রসারণ। নেক্সট বলয়ের সূত্রে ধ্রুবক কি কি? সেটি গ্যাসের ভর m ও উষ্ণতা T। ওকে, নেক্সট সত্য মিথ্যা বলছে তামা, ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন, এটি মিথ্যা। নেক্সট আলোক তরঙ্গের ক্ষেত্রে কম্পাঙ্ক বৃদ্ধিতে তরঙ্গের শক্তি হ্রাস পায়। নেক্সট মাধ্যমের বিচ্ছুরণ ক্ষমতা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে থাকে? সেটি তো এটা প্রতিসরাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি। তো তরঙ্গ দৈর্ঘ্য না বললেও চলে, কারণ এই তরঙ্গ দৈর্ঘ্য প্রতিসরাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে। ওকে, নেক্সট পরবর্তী বলছে কোনো লেন্সের মুখ্য ফোকাস কয়টি হয়ে থাকে? সেটি 2টি। নেক্সট জলবিদ্যুৎ উৎপাদনের সময় কোন শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে? এটা হচ্ছে জলের গতিকে কাজে লাগিয়ে হয়, তাই গতি শক্তি থেকে তড়িৎ শক্তি বা বিদ্যুৎ শক্তি করতে পারি। নেক্সট এসি ও ডিসি এর মধ্যে কোনটির উৎপাদন এবং বন্টন সহজ ও কম ব্যয়বহুল হয়ে থাকে? সেটি এসি। নেক্সট হাইড্রোজেন বোমায় কোন নিউক্লিয় বিক্রিয়া ঘটে থাকে? সেটি নিউক্লিয় সংযোজন। পরবর্তী একটি ইলেকট্রনের ভর m হলে বিটা কণার ভর কত হবে? সেটি হয়ে থাকবে m। নেক্সট পরবর্তী সত্য মিথ্যা কি বলছে? তীব্রতম বিজারক ধাতু হলো লিথিয়াম, এটি হয়ে থাকে যে মিথ্যা। নেক্সট পরবর্তী এখানে বলছে LiKNaCS মৌলগুলিকে ধাতব ধর্মের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাও। এটি LiKNaCS। ওকে, আচ্ছা, এটা একটু মিস্টেক হয়ে গেল, একটু কানেকশানটা করে দিচ্ছি। যে প্রথম
সব থেকে কম হয়ে থাকে Li, তারপরে হয়ে থাকে Na, তারপরে হয়ে থাকবে K, তারপরে হবে CS। ওকে, নেক্সট বলছে N, F ও C কে ঊর্ধ্ব ক্রমবর্ধমান আয়নন শক্তি অনুসারে সাজাও। এটির অ্যান্সার হয়ে যাচ্ছে যে সি, এন ও এফ। নেক্সট, এমন একটি আয়নীয় যৌগের সংকেত লেখো যার ক্যাটায়ন ও অ্যানায়ন দুটিরই ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মতো হয়ে থাকে, সেটি LiH। নেক্সট, শূন্যস্থান পূরণ। ড্যাশ মৌলগুলিকে তাদের যৌগ থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়ে থাকে। তীব্র ইলেকট্রোপজিটিভ মৌলগুলিকে, তীব্র ইলেকট্রোপজিটিভ মৌলগুলিকে। তারপরে বলছে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 100 ml গ্যাস উৎপন্ন হলে অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত হবে, সেটি 50 ml, কারণ 50-50 হয়ে থাকে। নেক্সট, নাইট্রোলিমের রাসায়নিক উপাদান কি সেটি হয়ে থাকে CN প্লাস কার্বন, মানে কার্বন সায়ানামাইড, ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বন। ওকে, লিখার জায়গা নেই বলে সংকেতটা লিখে দিলাম, তোমরা একটু লিখে নিও। আর একবার বলছি, ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বন। নেক্সট, ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের মধ্যে একটি কার্বন ডাইঅক্সাইড আর অপরটি কি, সেটি হয়ে থাকে অ্যামোনিয়া, মানে NH3। নেক্সট, BaCl2 দ্বারা কোন অ্যাসিডকে শনাক্ত করা হয়ে থাকে, H2SO4কে। নেক্সট, চার্কোপাইরাইটস কোন ধাতুর আকরিক, সেটি তামা। পরবর্তী, আর্দ্র বায়ুতে অ্যালুমিনিয়ামের উপর কিসের আস্তরণ পড়ে, এটি হয়ে থাকবে যে অ্যালুমিনিয়াম অক্সাইড, মানে Al2O3। ওকে, নেক্সট, শূন্যস্থান পূরণ করতে বলছে। আচ্ছা, এতে একটা বিক্রিয়া দিয়েছে, বিতে একটা বিক্রিয়া বলছে যে A ও B পরস্পরের সমাবয়তা। আচ্ছা, এটি হয়ে থাকবে যে অবস্থান সমাবয়তা। নেক্সট, প্রথম অজৈব যৌগ থেকে আবিষ্কৃত জৈব যৌগটির নাম কি, এটি ইউরিয়া। পরবর্তী প্রশ্ন, কার্বাইড বাতিতে যে গ্যাসটি জ্বলে তার নাম কি, অ্যাসিটিলিন। নেক্সট, পরবর্তী, আচ্ছা এখন আমরা গ্রুপ বিটা কমপ্লিট করলাম, এখন সি নিয়ে আলোচনা করব, যেখানে প্রথম কোশ্চেন বলছে ভবিষ্যতে পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়ন, এটি উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাব উল্লেখ করো। এই যে দুটি সম্ভাব্য প্রভাব দেওয়া হয়েছে। নেক্সট বলছে চার্লসের সূত্র থেকে ভি সমানুপাতি টি প্রমাণ করো। এই যে ভি সমানুপাতি টি প্রমাণ করা হলো। আচ্ছা, এখানে এত সব যেসব ভাষাগুলো দেওয়া হয়েছে এগুলো দেওয়ার প্রয়োজন নেই, যদি পারো এই লেখচিত্রটিকে দিতে পারো। ওকে, নেক্সট, আচ্ছা এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এটার সলিউশন একটু দেখে নেব আমরা। একটি সিলিন্ডারে 8 atm চাপে 9 লিটার H2 গ্যাস আছে। উষ্ণতা স্থির রেখে 2 atm চাপে 1 লিটার আয়তনের কতগুলো বেলুন ওই গ্যাসের সাহায্যে ভর্তি করা যাবে। আমাদের প্রশ্নের মধ্যে কি কি দিয়েছে সেটা আগে দেখব। যে 8 atm চাপে, মানে চাপ P সমান বলেছে 8 atm, বলেছে 9 লিটার, মানে আয়তন সমান 9 লিটার হয়ে গেল। ওকে,
তারা বলছে H2 গ্যাস, আমরা ব্র্যাকেটে H2 গ্যাস লিখে দিলাম। বলছে উষ্ণতা স্থির, তাহলে দুই দিকের উষ্ণতা একই ব্যাপার, মানে স্থির বলেছে, মানে সমান। বলেছে 2 ATM চাপে, আবারও বলছে চাপ 2 ATM, এটাকে তাহলে P1 P2 ধরি। 2 ATM, 1 লিটার আয়তনের কতগুলো বেলুন ওই গ্যাসের সাহায্যে ভরতে হবে? আমরা এখানে লিখে রাখি পাশে 1 লিটার। এখানে কিন্তু আয়তন কোনো বলেনি, V2 সমান জিজ্ঞাসা চিহ্ন। যতটা আয়তনের গ্যাস তৈরি হয়েছে সেই গ্যাস থেকে 1 লিটারের বেলুন তৈরি করলে কতগুলো বেলুন আমরা ভর্তি করতে পারব। তো আমরা এখানে V2 এর মানটা নির্ণয় করব। যে সমীকরণটি জানা আছে P1 V1 সমান P2 V2, এখান থেকে V2 এর মান নির্ণয় করলে আমরা পেয়ে যাব P1 V1 বাই P2। তো P1 এর মান কত? 8 এবং V1 এর মান 9 বাই P2 এর মান 2, তাহলে কাটাকাটি করলে 2 4 8 হয়ে থাকে, 9 4 36 এত লিটার। তাহলে আমাদের কাছে রয়েছে যে 36 লিটার, কিন্তু আমাদের সিলিন্ডারে আগে থেকে যে গ্যাসটি ছিল সেটি 8 লিটার দেওয়া ছিল। তাহলে আমরা এখানে একটু মাইনাস করে নেব, যে 2 ATM চাপে আয়তন হবে যে 36 মাইনাস 9, তাহলে আমরা পাচ্ছি 27 লিটার। তাহলে একটা সিলিন্ডারে যদি 27 লিটার গ্যাস থাকে, 1 লিটার করে বেলুন ভর্তি করলে তাহলে আমরা জানি কি 27 লিটার বা 27টি বেলুন ভর্তি হবে। অতএব আমরা লিখতে পারি যে 1 লিটারের বেলুন ভর্তি করলে মোট 27টি বেলুন ভর্তি হবে। তো এখানে যদি এই 1 লিটারের পরিবর্তে যদি 2 লিটার বলতো তাহলে আমরা 27কে 2 দিয়ে ভাগ করতাম। ওকে, এখানে যেহেতু 1 লিটার বলেছে, 27কে 1 দিয়ে ভাগ করলে 27 থাকবে, তাই আমাদের উত্তর হয়ে যাবে 27। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। তো তোমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই গ্রুপ সি 2 নাম্বারের কোশ্চেনগুলো দেওয়া রয়েছে, কিন্তু খুব লেন্দি অ্যান্সার হবে। কয়েকটা প্রশ্ন আছে তার অ্যান্সারগুলো 2 নাম্বারের সাপেক্ষে ঠিক আছে, কিন্তু এই স্কুলের মানে এই মডেলটাতে কিছু কিছু প্রশ্ন আছে যে 3 নাম্বারের কোশ্চেনগুলো এখানে তোমাদের দিয়ে দিয়েছে। তো তার এই যে অ্যান্সারটি দিয়েছি তোমরা দেখে নিও। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে, অথবাতে প্রিজমের প্রধান ছেদের মধ্য দিয়ে আলোকরশ্মির গতিপথের রেখাচিত্র অঙ্কন করে তাতে চ্যুতিকোণ উল্লেখ করো। তো এই যে রেখাচিত্রের মাধ্যমে চ্যুতিকোণ ডেলকে নির্ণয় করা হয়েছে। তো এখানে তোমরা লিখতে পারো এই পি কিউ পথে রশ্মিটি এসে এই কিউ এস প্রিজমের মধ্য দিয়ে গিয়ে এস টিতে আপতিত বা প্রতিষ্ঠিত হচ্ছে বলে মনে হয়। তো এভাবে তোমরা এই প্রিজমের মধ্যে যেটি লক্ষ্য করছো তোমরা সেই ভাষা দিয়ে নিজের মতো করে লিখতে পারো। ওকে, না হলে যেটা আছে সেটাই ঠিক আছে। নেক্সট পরবর্তী কোশ্চেন, যেখানে বলছে পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের উপর কিভাবে নির্ভর করে তা লেখো। এই যে অ্যান্সারটি এখানে দেয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন বলছে NaCl ও CCl4 এই ধর্মের দুটি পার্থক্য লেখো। পার্থক্যটি দেয়া হলো। নেক্সট মিথেন অণুর ইলেকট্রন ডট গঠন করো।
মানে ইলেকট্রনের মাধ্যমে লুইস ডট গঠনের কথা বলছে, এই যে দেওয়া হয়েছে CH4। পরবর্তীতে বলছে প্রমাণ করো CO2 অণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এবং বন্ধন ইলেকট্রন জোড়ের অনুপাত 1:1। এই যে এখানে প্রমাণ করা হয়েছে, খুব সুন্দরভাবে দিয়েছি। নেক্সট, সালফার থেকে শুরু করে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির শর্তসহ সমীকরণগুলো লেখো। এই যে শর্তসহ সমীকরণ দেওয়া রয়েছে। নেক্সট বলছে বায়ু থেকে প্রাপ্ত নাইট্রোজেন পরীক্ষাগারে প্রস্তুত নাইট্রোজেন অপেক্ষা ভারী হয় কেন? এটার অ্যান্সার এই যে পাশে খুব সুন্দরভাবে তুলে ধরেছি। নেক্সট বলছে স্পাইজেল কি, এর ব্যবহার। এই যে স্পাইজেল কাকে বলে এবং ব্যবহার দেওয়া হলো। পরবর্তী প্রশ্ন বলছে থার্মোসেটিং পলিমার কাকে বলে? এই যে থার্মোসেটিং পলিমারের সংজ্ঞা এবং উদাহরণের কথাও বলেছে, উদাহরণও দেওয়া হলো। তারপরে বলছে প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি জৈব যৌগ? এটি কোনটি হয়ে যাবে, কোনটি জৈব যৌগ? সেটি হয়ে থাকবে যে CH4 এবং CH-Cl3। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এখন আমরা গ্রুপ সি খুব সুন্দরভাবে কমপ্লিট করলাম। এরপরে আমরা গ্রুপ ডি নিয়ে আলোচনা করব, যেখানে 4.1-এ কি বলছে যে গ্যাসের অণুগুলির মুক্তি, এটা হচ্ছে মুক্ত হবে, মুক্তপথ এবং গড় মুক্তপথ বলতে কি বোঝো? এই যে মুক্তপথ এবং গড় মুক্তপথ কাকে বলে দেওয়া হলো। পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে, এর সলিউশনটা আমরা একটু দেখে নেব। পর্যাপ্ত পরিমাণ কলিচুনের সঙ্গে 5.35 গ্রাম NH4Cl এর বিক্রিয়ায় কি পরিমাণ NH3 উৎপন্ন হবে? এই পরিমাণ NH3-তে পরমাণুর সংখ্যা কত? তো আমাদের বলেছে কলিচুন, যার সংকেত হয়ে থাকে CaOH এর হোল 2। এখানে বা এর সঙ্গে NH4Cl এর বিক্রিয়া করতে বলছে, বিক্রিয়াতে NH3 মানে অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে CaCl2 এবং H2O তৈরি হয়। এটা হয়ে গেল আমাদের বিক্রিয়া। বিক্রিয়াটিকে ব্যালেন্স করবার জন্য এখানে 2, এদিকে NH3 সামনে 2, H2ওর সামনে 2 দিয়ে দিলাম, তাহলে বিক্রিয়াটি ব্যালেন্স হয়ে গেল। আমাদের এখানে NH4Cl এবং এই NH3 এই দুজনকে নিয়ে কাজ করতে হবে, কারণ এখানে এই দুইজনেরই কথা বলেছে, তো এদের দুজনের আণবিক ভরটা নির্ণয় করছি। ওকে, তো 2 ছিল, 2 দিয়ে দিলাম। N এর আণবিক ভর হয়ে থাকে 14 প্লাস H এর আণবিক ভর 1, 4টি H রয়েছে, 4 দিয়ে গুণ দিলাম, প্লাস Cl এর আণবিক ভর হয়ে থাকে 35.5, যেটা তোমাদের এই যে এখানে দেওয়া হলো, মানে প্রশ্নেই দেওয়া হয়েছে। তাহলে 2 14 প্লাস 1 গুণিতক 4, 1 4 4 প্লাস 35.5, তাহলে 2 ইন্টু এটা টোটাল যোগ করলে আমরা পেয়ে যাব 3.5। এটা ক্যালকুলেশন করলে বা গুণ করলে আমরা পেয়ে যাব 107 এত গ্রাম। এদিকে আবার NH3 এর জন্য দেখতে হবে, 2 কে 2 চলে এলো, N এর জন্য 14 প্লাস H এর 1, 3টি H রয়েছে, 3 দিয়ে গুণ দিলাম এত, তাহলে 2 14 প্লাস 1 3 3, 2 গুণিতক 14-র সঙ্গে 3 যোগ করলে 17, 17 দুগুণে 34 এত গ্রাম। তো আমাদের এখানে যেটা তৈরি হয়েছে সেটাকে ভাষা দিয়ে কিভাবে লিখতে পারি একটু দেখে নাও। যে 107 গ্রাম NH4Cl থেকে 34 গ্রাম NH3 পাওয়া যায়। তাহলে আমাদের প্রশ্নে কি ছিল? 5.35 গ্রাম।
NH4Cl থেকে কতটা পাওয়া যাবে, যে 34/107 গুণিতক 5.35। এই পয়েন্ট তুলে দিলে আমরা নিচে 100 পেয়ে যাব। 5 দিয়ে কাটাকাটি করলে 5 একে 5, 0 আসে, 5 7 35, এদিকে কাটলে 5 2 10, 0, 107 107 কেটে গেল। একে আমরা 2 দিয়ে কাটতে পারি, 2 একে 2, 2 7 14, 2 একে 2, 0। এটা 10কে 17কে 10 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 1.7 গ্রাম NH3 পাওয়া যায়। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম অ্যান্সার হয়ে গেল। নেক্সট বলছে এই পরিমাণ NH3-তে পরমাণুর সংখ্যা কত। তো আমরা এটাকে কিভাবে ক্যালকুলেশন করছি একটু দেখে নাও। এখানে আমরা লিখতে পারি যে অ্যামোনিয়া যেখানে আণবিক ভর নির্ণয় হয়েছিল, তো এখানে আমাদের যেহেতু NH3 এর জন্য বলেছে, তো NH3 এর আণবিক ভর একটু কত হয় দেখে নেব। আমরা এখানে যে আণবিক ভরটা নির্ণয় করেছিলাম এর সঙ্গে কিন্তু 2 গুণ ছিল। ওকে, তাহলে শুধু NH3 আণবিক ভর কি হবে, যে NH3 এই স্ট্রাকচারটি হয়ে যাবে। ওকে, যে 17 গ্রাম। কীরকমই দেখিয়ে দিচ্ছি। NH3 এর, আচ্ছা এটাকে এখানে না লিখে আমরা সেখানেই করি। NH3 এর আণবিক ভর N এর 14 প্লাস H এর 1, 3টি H রয়েছে, 3 দিয়ে গুণ দিলাম, 14 প্লাস 1 3 3 পাচ্ছি 17 গ্রাম। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে কোনো গ্যাসের আণবিক ভরে অণুর সংখ্যা থাকে তার অ্যাভোগাড্রো সংখ্যা, মানে 6.022 ইন্টু 10⁻23টি। তো ওটাই আমরা এখানে করব, যে 17 গ্রাম NH3-তে অণুর সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। তাহলে আমাদের এখানে কত নির্ণয় হয়েছিল, 1.7। তাহলে 1.7 গ্রাম NH3-তে পরমাণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23/17 গুণিতক 1.7। এই পয়েন্ট উঠে গেলে 10 হবে, 17 17 কেটে গেল। আমরা এখানে যেটি পাচ্ছি যে 6.022 ইন্টু এই 10 কেটে গিয়ে এখানে হয়ে যাবে 10⁻22। ওকে, কারণ 10 কাটছি তাই উপরে 1 কমে গিয়ে হয়েছে 10⁻22। তো এখানে এবার আমরা করব যে NH3 এটা হচ্ছে একটা অণু, যে একটি অণুতে পরমাণুর সংখ্যা হয়ে থাকে 4টি, H আছে 3টি, N আছে 1টি। তাহলে আমরা ওখানে যে মানটি নির্ণয় করেছিলাম যে 6.022 ইন্টু 10⁻22টি অণুতে পরমাণুর সংখ্যা কটি থাকবে, যে 4 গুণিতক 6.022 ইন্টু 10⁻22। তো এখানে 10⁻22 যেমন আছে তেমন থাক, আমরা বাকিটাকে গুণ করলে পেয়ে যাব যে 4 2 8, 4 2 8, 4 0 0, 0.64 24 এত ইন্টু 10⁻22। ওকে, তো একে আমরা লিখতে পারি যে 2.4044 ইন্টু 10⁻23। তোমরা এখানেও অ্যান্সারটি কমপ্লিট করতে পারো বা এখানেও কমপ্লিট করতে পারো, কোনো অসুবিধা নেই। এটি হয়ে গেল আমাদের অ্যান্সার। আচ্ছা, আমরা এখানে বা এই ক্লাসটি শুরু করার আগেই তোমাদের পূর্বেই বলেছিলাম যে এটিকে আমরা দুটো পার্টে কমপ্লিট করব। তো এখানে পার্ট 1টি কমপ্লিট করলাম, তো পার্ট 2টি এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে পার্ট 2তে তোমরা দেখতে পারো। 1 মিনিট, একটু কালারটা, ওকে। তো
তো তোমরা পার্ট 2 দেখতে পারো, যেটা এই ক্লাসটি শেষ হলেই এরপরে তোমাদের পার্ট 2 ক্লাসটি শুরু হবে। সব কিছু রেডি আছে, আর ওর লিঙ্কটা তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একেবারে নিচের দিকে পেয়ে যাবে। ওকে, তাহলে এই ক্লাসটি এখানে রাখছি। পার্ট 2তে আবারও আলোচনার বিষয় নিয়ে আসছি। আর এখন আমরা পার্ট 1 এবং পার্ট 2 করে যে আমরা পিডিএফটা কমপ্লিট করলাম, যদি তোমাদের ওই পিডিএফটি প্রয়োজন হয় তাহলে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি টেলিগ্রাম গ্রুপ করা রয়েছে, যেটা তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একেবারে নিচের দিকে পেয়ে যাবে। ওখানে ক্লিক করে গ্রুপে জয়েন্ট হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাস শেষের পরেই তোমরা পিডিএফটি পেয়ে যাবে ওখানে। ওকে।